দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে সন্ধ্যে 6টার জেলা থেকে সরাসরি। শুরুতেই 2020 মে মাস, প্রবল ঝড় আমফান আছড়ে পড়েছিল বাংলার বুকে। ঘরছাড়া হয়ে যান বহু মানুষ, ছাদ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েন অনেকেই। আর সেই সময় দুর্নীতির ঝড়ও উঠেছিল। 2020 মে মাস, সেই সময় কোভিডের থাবা, আর সেই সময় দুর্নীতির ঝড় আমফানের পরবর্তী তৃণমূলের দুর্নীতির ঝড় কাবু করে দিয়েছিল বঙ্গবাসীকে। আর তারপর মেগা সিরিয়ালের মতো একের পর এক দুর্নীতির পর্ব আপনাদের সামনে নিউজ 18 বাংলায়। ক্যাগ রিপোর্টে একের পর এক দুর্নীতির পর্দাফাশ। এক এক দিন এক একটা দুর্নীতির খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিন্তু দেখুন তাও শেষ হচ্ছে না। এই যে গতকালই আমরা মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ দপ্তরের দুর্নীতি দেখাচ্ছিলাম, আর এই দুর্নীতির মেগা সিরিয়ালে আজকের পর্বে তুলে ধরবো ত্রিপল, সেচ ও বিদ্যুৎ। ক্যাগ রিপোর্টে আমফানের ত্রাণ বিলি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। ত্রিপল বন্টন, হ্যাঁ, দুর্নীতির তথ্য ফাঁস ক্যাগ রিপোর্টে। ত্রিপল বন্টনেও দুর্নীতি হয়েছে। কি অভিযোগ? মাসের পর মাস স্কুলে বা অন্যের বাড়িতে আশ্রয় নিলেও পঞ্চায়েত প্রধানদের হাত থেকে মেলেনি এক টুকরো ত্রিপলও। তাদের কাছে গেলেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এখন ত্রিপল নেই। কিভাবে দিন গুজরান তাদের, শুনবো। সিএজি অডিট রিপোর্টে আমফান নিয়ে একের পর এক দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের সময়। আর সেই দুর্নীতির তথ্যে উঠে এসেছে ত্রিপল নিয়েও দুর্নীতি হয়েছিল আমফানের সময়। এমনটাই সিএজি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলায় যত সংখ্যক ত্রিপল বিলির কথা ছিল তত সংখ্যক ত্রিপল বিলি করা হয়নি। এমনকি দক্ষিণ 24 পরগনা জেলাতেও ত্রিপল বিলিতে দুর্নীতির তথ্য তুলে ধরেছে সিএজি অডিট রিপোর্টে, যা নিয়েই রীতিমতো শোরগোল রাজ্য প্রশাসনের অন্দরে। আমফান পরবর্তী সময় যাদের ত্রিপল দরকার ছিল তারা ত্রিপল পাননি। সেই সময় বারবার ত্রিপল চুরি করার কথা বলা হয়েছিল। তৎকালীন সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আর রাজ্যে পালাবদলের পর কি দেখা যাচ্ছে? তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ ত্রিপল সহ নানা জিনিসপত্র। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত, বহু জায়গায় তারা ত্রিপল পাননি। তারা বলছেন এই দোষীদের শাস্তি চাই। আমাদের ঘরের খোলা উড়ে গেছে, খোলা ভেঙে গেছে, কাগজও একটাও পাইনি এবং চাইতে গেছি বলে এখন কাগজ হবে নি। আমাদের চাল উড়ে গেছে। আমার তখন মেয়ে 6 মাসে ভিজেছিলাম। আমফানের সময় চাল এইছে, আলু এইছে, মাথা পিছু সব 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। আর এখন সব তিরপল বেরোচ্ছে তৃণমূল গোপেদার বাড়ি থেকে। ওনার শাস্তি চাই আমরা সবাই। একটা তিরপল চাইতে গেছি, আমাকে বললো তখন 3 বাপ বেটা 3টে তিরপল দিলে তোমার ভালো হয় না। তখন আমার মানুষ একটা কাগজ কিনে ঘরে লাগাতে গেল, গিয়ে পাটা পড়ে গিয়ে ভেঙে গেল আমার স্বামীটা। এখন ওনার ঘরে তিরপলের কাঁড়ি। এখন চাইছি ওনার শাস্তি হোক। সবাই পায়নি, পার্সোনাল ভাবে কিছু নেতার লোকও পেয়েছিল। গরিব মানুষ যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তারা পায়নি। এমনও লোক আছে 2টো ঘর পেয়েছে, এমনও গরিব মানুষ আছে ঘর পায়নি। একটা নেতার বাড়ি থেকে একটা তিরপল আনতে গেলে আগে প্রধানের কাছে যাও, ভিডিও যাও, বলতে পারে। এখন একটা লড়িতে পাওয়া যাচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদ হোক, আমি চাই গরিব মানুষ পাক। এই ত্রিপল দুর্নীতিতেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না। আমফান তাণ্ডবের পর রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের বিপুল ক্ষতিপূরণের দাবি ঘিরেও মারাত্মক প্রশ্ন তুলে দিল ক্যাগ রিপোর্ট। রাজ্য সরকার যেখানে 1235 কোটি টাকারও বেশি খরচের কথা জানিয়েছিল, সেখানে বিদ্যুৎ বন্টন সংস্থার নিজস্ব হিসেবেই বলছে আসল ক্ষতি হয়েছিল মাত্র 240 কোটি টাকা।
আমফানে ক্ষয়ক্ষতি হয়েছিল বিদ্যুৎ দপ্তরেরও, আর সেই বিদ্যুৎ দপ্তরের ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। তবে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তর নয়, সেচ দপ্তরের ক্ষেত্রেও নদী বাঁধ পুনর্গঠনে যে হিসেব পাঠানো হয়েছিল এবং যা খরচ হয়েছিল তার মধ্যে ছিল বিস্তর ফারাক। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। না, এখানেও শেষ নয়। বিদ্যুৎ পরিকাঠামো বা ত্রাণ সামগ্রী বিলিতেই শেষ নয়। অভিযোগ উঠছে আমফান দুর্নীতির জল গড়িয়েছে নদীর বাঁধ মেরামতিতেও। নদী বাঁধ মেরামতির বরাদ্দেও কোটি কোটি টাকার ফারাক। ক্যাগ রিপোর্টে স্পষ্ট, সেচ দপ্তরে কাজের বরাদ্দ এবং আসল খরচের অঙ্কে বিরাট হেরফের ছিল। যখন ঝড় বর্ষা বা এরকম আমফান ইয়াস আসে তখন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়, তাতে যা টাকা বরাদ্দ হয় সেই টাকা কিন্তু সঠিকভাবে কাজ হয় না। নদী বাঁধের অত্যন্ত দুর্নীতি হয়েছে। আমফান আইলার পর আমরা যদি দেখি সুন্দরবনের নদী বাঁধগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। কাজ করার আগে কাজের টাকা কিভাবে নিজেদের পকেটে ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য, মূল লক্ষ্য। সেই চোরগুলো বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে। 12ই আগস্ট থেকে বিধানসভায় স্পেশাল সেশন, বিশেষ অধিবেশন, সিএজি নিয়ে আলোচনা। অধিবেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনার সম্ভাবনা। অধিবেশনের আগে 41টি কমিটির চেয়ারম্যান এবং সদস্যের নাম ঘোষণা। সারের কালোবাজারি রুখতে ময়দানে বিধায়ক। বাঁকুড়ার ইন্দাসে সারের দোকানে বিধায়ক। কালোবাজারি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। সারের কালোবাজারি নিয়ে সরব বিজেপি বিধায়ক। কৃষকদের ঠকানো বরদাস্ত নয় বলে তো। এই গত এক মাসের মধ্যে উনি মাল কিনেছেন, ডিএপি মাল কিনেছেন 1350 টাকা, মাল বিক্রি করছেন 1650 টাকা। একটু দেখুন, ডেট দেখুন, এখানে দেখুন 10-26-26 মাল কিনছেন 1950, বিক্রি করছে 2250, মানে পার প্যাকেটে 300 টাকা। মিটিং করার পরও তো আপনি এরকম করছেন কেন? স্যার আমি খুব চাপে আছি, বাবার খুব শরীর খারাপ। আপনি এগুলো কি করে আপনি 300-400 টাকা কেন বেশি নিচ্ছেন? জনগণকে মানে যেগুলো ওরা ট্যাগিং দিয়েছে, ক্যাটেগরিগুলো কি করে? ক্যাটেগরি করে এই তো কটা করে এমআরপি রেটিং যদি নেয় তাহলে আপনাদের সুবিধা হবে তো? 100% তো হবে। সরকার নির্ধারিত রেট বেঁধে দিচ্ছে, সেইটা নিলে আপনাদের সুবিধা হবে, তাই তো? খুশি তো? খুশি, হ্যাঁ। ওই রেটটা যদি চলে, হ্যাঁ এই রেটটা যদি চলে। বস্তায় যে পিন রেট, ওই রেটের বাইরে 1 টাকাও যদি হয়, আমাদের লোকাল নেতৃত্ব আছে, একদম ওসিকে ফোন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুলিশ আছে, পুলিশকে ফোন করবেন যদি 1 টাকাও বেশি। চাষিদের এটা দীর্ঘদিনের অভিযোগ যে তৃণমূল জমানা থেকে শুরু করে সিপিএম আমলেও এরকম ঘটনা ঘটেছে, বিশেষ করে তৃণমূল আমলে বেশি হয়েছে। মানে একটা ইউরিয়ার যেখানে 240, 45 বা 250 টাকা দাম, সেখানে খুচরো ডবল হয়ে যাচ্ছে। সেইগুলোকে ওই যারা কালোবাজারি করছে তাদেরকে থ্রেট দেওয়া হলো একদম, যে এর পরবর্তী থেকে আমরা দরকার ছদ্মবেশে সরকারি আধিকারিকরা আসবে, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনাদের লাইসেন্স ক্যান্সেল হবে এবং আপনাদেরকে জেল যেতে হবে, এই বার্তাই দেওয়া হলো। সবজি বাজারে সারপ্রাইজ ভিজিট। কালনার ইন্দিরা বাজারে বিজেপি বিধায়ক বাজারে ঘুরে দেখেন, খতিয়ে দেখেন জিনিসের দাম। রাস্তায় নোংরা দেখেই চটে গেলেন বিধায়ক। ডাস্টবিন থেকে উপচে পড়ছে নোংরা, দ্রুত আবর্জনা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন বিধায়ক। বেড়েছে নাকি? হ্যাঁ, কত বেড়েছিল? 40 টাকা বেড়েছিল। বলছি কোলচোর থেকে আসেনি, কোথায় গেছে? না না, রাস্তা থেকে আছে, আর দেখছে
সবজি বাজারে সারপ্রাইজ ভিজিটের ছবি আপনারা দেখছেন, কালনার ছবি, যেখানে বিধায়ক গিয়ে সারপ্রাইজ ভিজিট দিলেন। কালনার ইন্দিরা বাজারে বিজেপি বিধায়ক, সবজি বাজারে সারপ্রাইজ ভিজিট। এইভাবে ফেলা যাবে না, দোকানদারদের ফাইন করবো, নাহলে তুলে দিতে হবে যারা কথা শুনবে না। এরকম করে নোংরা করা যাবে না। টোটাল দায়িত্ব ওদের না, মার্কেটিং ডাস্টবিন করবে সেরকম। আরে এর মধ্যে তো ফেটুক না, এরকম খালি পড়ে আছে ডাস্টবিন। দেখে এগুলো দেখাবেন, এগুলো সব যেন পরিষ্কার হয়ে যায় এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি কিন্তু আমি আজকে দীপেন্দু বাবুকে বলে দিয়েছি, লোক পাঠাবে, ওই নোংরা যা আছে ডাস্টবিনের আশেপাশে সব তুলবে, যত নোংরা আছে পরিষ্কার করা। দুদিনের যত লেবার লাগবে নামাতে বলুন, আর পরিষ্কার করাবেন এটা। আর এটা শুক্রবারের মধ্যে এটা পরিষ্কার করে দিন, পুরো পরিষ্কার হওয়া উচিত। কোথাও এরকম নোংরা আমার ওখান থেকে টাকা ছাড়ছে না। আমি ওইসব শুনবেন না, আমাদের ওটা মাথা ব্যথা নয়। আমার ঘরের থেকে টাকা খরচা করে করবো না আমি। টাকা খরচা ওটা ওদের মাথা ব্যথা, আরএমসির মাথা ব্যথা, সে উপরে দেখে নেবে, এখান থেকে পরিষ্কার করাতে হবে। টাকা পয়সা আমরা দেখার আমাদের দায়িত্ব না, আপনারও দায়িত্ব না। পরিষ্কার করানোর কথা, এরপরে যদি না ওঠে আমি আরএমসি মার্কেটে গিয়ে আমরা ফেলে আসবো, ঠিক আছে? দাঁড়াতে পারছি না। কোথায় লেবার? কবে করেছে? তাহলে দিন 10 এটা পরিষ্কার হয়নি? নোংরাটা যেটা আমি দেখিয়ে দিয়েছি, এখানে বাজার কমিটির সেক্রেটারিকে ওটা যেন পরিষ্কার হয়, ঠিক আছে? যতজন লোক লাগান, এর পুরো বাজার এটা পরিষ্কার করেন। খুবই নোংরা অবস্থা, এটা কিন্তু সহ্য করা যাবে না। আমি গাড়ি থেকে নামছি, সেখানে এত জঞ্জাল পড়ে আছে বাইরে। এসছিলাম সবজির দাম কত চলছে কি না চলছে, বেশি দাম নিচ্ছে কিনা সব একবার দেখার জন্য, কিন্তু এসে অন্য কিছু দেখলাম যে এখানে এমন ভাবে নোংরা পড়ে আছে, কালেকশন করা হচ্ছে না ঠিক করে। রাস্তার উপরে পুরো ডাস্টবিনের মধ্যে জিনিস নেই, সব রাস্তার উপরে পড়া আছে, কতদিন ধরে সেটা পরিষ্কার হচ্ছে না। খুবই লজ্জিত এটা দেখে আমি, যে এইভাবে আমরা একদিকে পরিষ্কার করে চলেছি, আমাদের কিছু অফিসার সেটা ঠিকভাবে কাজ করছে না। দোকানদাররাও এমন ভাবে নোংরা ফেলছে যে পুরো মার্কেটটা নোংরা হয়ে যাচ্ছে। যে কাজ করবে না তার উপরে একেবারে অ্যাকশন নেব, আর না হলে এই সব নোংরা গিয়ে অফিসের মধ্যে ফেলে আসবে। এটা আমরা টলারেট করবো না এখানে। মিড ডে মিল আর মিড ডে মিল নিয়ে রাজ্যের গাইডলাইন, 8 দফা গাইডলাইন স্কুল শিক্ষা দপ্তরের। কোন কোন স্কুলে খাবার যাবে তালিকা তৈরির নির্দেশ। সকালের স্কুলে 8টার মধ্যে খাবার, দুপুরের স্কুলে 1:30টার মধ্যে খাবার পৌঁছবে। কি নির্দেশ এলো একটু জানার চেষ্টা করি ডিটেইলে। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই গাইডলাইন মূলত কলকাতার 500টি স্কুলের জন্য, যে স্কুলগুলিতে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত শনিবার থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন এবং তারপর ইতিমধ্যেই অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে কলকাতার 500টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলেই মিড ডে মিল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সেই মিড ডে মিল পাঠানোর একটা প্রক্রিয়া বা এসওপি তৈরি করার প্রয়োজন ছিল স্কুল শিক্ষা দপ্তরের, এবং তাকে মাথায় রেখেই স্কুল শিক্ষা দপ্তর এই এসওপি তৈরি করলো। এই এসওপিতে বলা হয়েছে যে স্কুলগুলি সকালে হয়, অর্থাৎ মর্নিং শিফটে হয়, সেই স্কুলগুলিতে সকাল 9:30টার মধ্যে খাবার পৌঁছে দিতে হবে, এবং যে স্কুলগুলি ডে শিফটে হয় সেই স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দুপুর 1:30টার মধ্যে পৌঁছে দিতে হবে অন্নামৃত ফাউন্ডেশনকে, এবং অন্নামৃত ফাউন্ডেশনকে দায়িত্ব নিয়েই সেই কাজ করতে হবে। এছাড়াও এসওপিতে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্কুল এই ট্রাক বা গাড়িগুলিকে অকারণে আটকে রাখতে পারবে না, এবং অন্নামৃত ফাউন্ডেশনকে এসওপি জারি করে এটাও বলে দেওয়া হয়েছে যে গাড়ির চালক যে স্কুলগুলিতে এই মিড ডে মিলের খাবার দিতে যাচ্ছেন তাদেরকে একই রুটে গাড়ি চালাতে হবে, অর্থাৎ তাদেরকে বদল করা যাবে না। এমনকি স্কুলগুলিকেও সতর্ক করে বলা হয়েছে যে একটি চালানে তাদের সই করতে হবে যে তারা মিড ডে মিল পেয়েছেন, এবং মিড ডে মিল হিসাবে কি কি খাবার পেয়েছেন তার তালিকা প্রস্তুত থাকবে। সেই তালিকায় স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সই করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মিড ডে মিলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা রান্না করেন বা যারা হেল্পার, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সেই মোতাবেক স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে কতজন রাঁধুনি আছেন বা কতজন হেল্পার রয়েছেন তার তালিকা পাঠাতে হবে, বা ছাত্র শিক্ষক অনুপাতের হিসাবে কতজন। এনসিপিআই এর 3 মুসলিম সাংসদের চরম বিড়ম্বনা। আবু তাহের, খলিলুর রহমান এবং
ইউসুফ পাঠান। মুর্শিদাবাদের 3 সাংসদ। এনসিপিআই চায় বিজেপি নেতৃত্বে এনডিএতে যেতে, কিন্তু আবু তাহেররা তারা বলছেন এনসিপিআইতে আছে, এনডিএতে নেই। আজও এনডিএর বৈঠকে নেই 3 সাংসদ। মাথায় ঘুরছে সংখ্যালঘু ভোট, মন চাইছে শাসকের সঙ্গে জোট। এনসিপিআইতে আছে, এনডিএতে নেই, নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আবু তাহের, খলিলুর রহমানরা। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তারা আরো আমরা পিছিয়ে যাব। আজও এনডিএর বৈঠকে যোগ দেননি তারা। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন, তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, মানে তাদের দাবি অনুযায়ী তারা বলছেন তারাই আসল তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসেও তো সংখ্যালঘু বিধায়করা রয়েছেন। তাহলে সংখ্যালঘু বিধায়ক বলে আলাদা করে আবু তাহের, ইউসুফ পাঠান বা খলিলুর রহমানের আলাদা করে অসুবিধা হচ্ছে কেন? সাংসদ হওয়ার, সংখ্যালঘু সাংসদ হিসেবে তাদের অসুবিধা হওয়ার কারণটা কি? যদি সংখ্যালঘু বিধায়কদের কোনো অসুবিধা না হয়ে থাকে, কারণটা খুব স্পষ্ট। এক, বিধানসভার ভিতরে ঋতব্রত তৃণমূলের নেতৃত্বে যে শিবির, ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূলের শিবির, তার সঙ্গে বিজেপির কোনো প্রকাশ্য গা ঘষাঘষি নেই, কোনো মাখামাখি নেই, বরঞ্চ বিভিন্ন ইস্যুতে কিছু অন্তত, মানে তৃণমূল কংগ্রেসের ভার্সনেই বলছি, কালীঘাট তৃণমূলের ভার্সনেই বলছি, ছদ্ম বিরোধিতা অন্তত আছে। কিরকম? ওয়াকআউট আছে, আমরা দেখেছি এই বিধানসভা অধিবেশনে ওয়াকআউট হতে দেখেছি। সে যে বিধানসভা অধিবেশনে বাজেট পেশ হয়েছে, ওয়াকআউট করতে দেখেছি আমরা ঋতব্রত তৃণমূলের বেশ কিছু বিধায়কদেরকে। ওয়াকআউট করা নিয়ে যদিও মাঝখানে কিছুটা ওদের সংশয় তৈরি হয়েছিল, কে যাবেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষমেশ ওয়াকআউট হয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে তারা যে সব বিষয়ে একমত নন, এটা কালীঘাট তৃণমূলের ভার্সনে আবার বলছে, এটা ছদ্মভাবে হলো তারা দেখাতে পারছেন। যদিও কালীঘাট তৃণমূল মনে করছে এটা ছদ্ম বিরোধিতা, কিন্তু এই ছদ্ম বিরোধিতার অবকাশটুকুও তো সাংসদদের নেই। এনসিপিআই এ জয়েন করা, যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদদের নেই। ইউসুফ পাঠান, খলিলুর রহমান অথবা আবু তাহেরেরও নেই। তার কারণ তাদেরকে স্পষ্টতই এনসিপিআই তে জয়েন করলে, এনসিপিআই যেহেতু এনডিএর অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে বিজেপির সঙ্গে গিয়ে বসতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম প্রথম সারিটি আলো করে বসে আছেন, কাকলি ঘোষ দস্তিদার এনডিএর মিটিং এ একেবারে প্রথম সারি আলো করে বসে আছেন। এবার আবু তাহের, খলিলুর রহমান অথবা ইউসুফ পাঠানদের সমস্যাটা কোথায়? 61%-রও বেশি সংখ্যালঘু মানুষের বাস মুর্শিদাবাদ জেলায়। শেষ জনগণনা অনুযায়ী, যেটা সবে শুরু হয়েছে, সেটাতে কি আসবে আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ অনেকেই বলেন ডেমোগ্রাফি নাকি আরো চেঞ্জ হয়েছে। সেরকম একটা জেলা থেকে নির্বাচিত এরা স্পষ্টতই যে এই খারাপ বাজারেও তৃণমূল কংগ্রেসের 2024-এর নির্বাচিত 3 সাংসদ, তাদেরকে যে মাথায় রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক, মানে সে কালীঘাট তৃণমূলই বলি অথবা তৃণমূলের প্রতীকে জিতে এসে তৃণমূল ছেড়ে চলে যাওয়াদেরই বলি, যারা জিতেছেন তো সবাই এক প্রতীকে এবং একটাই কথা বলে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে ছেড়ে এরা নিজেদের এলাকায় যাবেন কি করে? যদি 2029-এ এদের আরেকবার নির্বাচিত হওয়ার সামান্যতম বাসনা থাকে, আচ্ছা ছেড়েই দাও 29 পর্যন্ত, সাংসদ হিসেবে নিজের এলাকায় যেতে হবে তো, সাংসদ তহবিলের কাজ করাতে হবে তো, সেই যাওয়াটুকুও সমস্যার হয়ে যাবে। তার কারণ এরা সবাই ভোট পেয়েছেন শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার জন্য। সেই উগ্র বিজেপি বিরোধিতার কথা বলে সেই টোকেনে ভোট পাওয়া তৃণমূলের 3 মুর্শিদাবাদের সাংসদ, সোজা কথায় নবাবের জেলার 3 নায়েব, তারা এখন এই মুহূর্তে যদি সংসদে গিয়ে বসে থাকেন এনডিএর একেবারে প্রথম সারির আসনগুলো আলো করে, তারা নিজের এলাকার, মানে নিজের নির্বাচনী ক্ষেত্রের তাদেরকে যারা নির্বাচিত করেছেন, সে নির্বাচকদের কাছে, মানে সাধারণ মানুষের কাছে সোজা কথায়
মুসলিমদের কাছে মুখ দেখাবেন কি করে? এই মুখ দেখানোর অস্বস্তিটাই এবং প্রকাশ্যে গা ঘষাঘষি করতে হওয়াটাই তাদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তারা খাচ্ছেন কিন্তু গিলতে পারছেন না। এনসিপিআই আছেন কিন্তু এনডিএতে যেতে পারছেন না। আবার কখনো বলছেন এনসিপিআই আছে এনডিএতে নেই, কখনো বলছেন এনডিএতেও নেই, এনসিপিআই তো না থাকলেই বোধহয় ভালো হয় যদি সেই এনসিপিআই এনডিএর সঙ্গে চলে যায়। ফলে এনসিপিআই এর ভিতরে যারা সেই মুহূর্তে ঢুকে পড়েছিলেন তৃণমূল থেকে দলে দলে নাম লিখিয়ে, তাদের মধ্যে অন্তত এই 3 জন মুসলিম সাংসদ যে ভালো নেই, তাদের মুখ এক কথা বললে মন অন্য কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে, এটা অন্তত স্পষ্ট। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক। এনসিপিআই এনডিএ এর শরিক, বার্তা দেন শুভেন্দু। কোন ইস্যুতে এনসিপিআই এর পৃথক স্ট্যান্ড নয়। বৈঠকে সাংসদদের বার্তা বলে সূত্রের খবর। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এনসিপিআই এনডিএরই শরিক, সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আজকে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবের যে বৈঠক হয়েছে সেখানে এনডিএর যে স্ট্যান্ড হবে তার থেকে খুব একটা আলাদা স্ট্যান্ড যাতে এনসিপিআই না নেয় সেই বিষয়টাই, অর্থাৎ যেটা এনডিএ স্ট্যান্ড হবে সেই স্ট্যান্ডের সাথেই যাতে এনসিপিআই স্টিক করে থাকে এনডিএর সদস্য হিসাবে, সেই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে আজকে সাংসদদের। আজকে প্রায় 1 ঘন্টা দিল্লির বঙ্গভবনে বৈঠক হয় এনসিপিআই সাংসদদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবের, এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে যেমন কথা হয়েছে, এই সমস্ত সাংসদরা তাদের এলাকার উন্নতির জন্য কি কি প্রকল্প তারা নিয়ে আসতে চান এবং সেই সমস্ত ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতার ব্যাপারেও কিন্তু কথোপকথন হয়েছে। রুমেলা, দিদি, কেমন হলো আজকের মিটিং? কতটা পজিটিভ ছিল? ভেরি পজিটিভ, খুবই ফ্রুটফুল। অ্যান্ড অনারেবল সিএম অনেক ইম্পর্টেন্ট কথা বললেন আমাদের এমপি ল্যাড কী করে আমরা কাজ করব, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটুকু সহযোগিতা লাগবে আমাদের এমপিদের কাজ করতে এলাকাতে, সেই সহযোগিতার হাত উনি বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে, এবং আশা করব যে প্রকৃত অর্থে বাংলার উন্নয়নের কাজ আমরা এবার করতে পারবো। আমাদের এলাকার কি কি ডেভেলপ করবে, হসপিটাল, রাস্তা, স্কুল, কি কি আমরা দিতে পারি, এগুলো উনি লিস্ট করে দিয়েছেন, এগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হয়েছে? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। যাদের সমস্যা, ব্রিজ গুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক। এনসিপিআই এনডিএ শরিক, বার্তা দেন শুভেন্দু। আর এরপর কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? এলাকার উন্নয়ন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সাংসদদের বার্তা শুভেন্দু অধিকারী লিখিত আকারে প্রস্তাব দেন এনসিপিআই সাংসদরা। এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা, কথা কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, একবার শুনবো। लंच था हमारी, मेरा और भुवन जी के साथ एनसीपीआई का जो 20 एमपी, हम लोग का कुछ बात हुआ, वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। 3 सांसद आज भी नहीं पहुंचे थे मंगल मिलन में। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना, आप बताइए। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना, 1 2 3 4 5 कर, और जरूरी होगा तो मिल जाएगा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है।